জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৮৫৮ জন, আহতের সংখ্যা ১১,৫৩৬ জন। অভ্যুত্থানে হতাহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শনিবার সেলের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী ২৩শে ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে হতাহতদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিকে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ বা আহতদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল কাজ করছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে কমেছে শীতের প্রকোপ, তবে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা কাটলেও হিমেল বাতাসে আছে শীতের আমেজ। এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রাজধানী সহ বেশ কয়েকটি জেলায় আগামী দুদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা কেটে যাওয়ায় এবং তাপমাত্রা কিছুটা বাড়ায় উত্তরবঙ্গে গত সপ্তাহের শৈত্যপ্রবাহ আর নেই। তবে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি তেমন কমেনি। পঞ্চগড়ে ভোরে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে রোদের দেখা। একই পরিস্থিতি মেহেরপুরেও। টানা ২ সপ্তাহ পর সূর্যের দেখা মেলায় দিনের বেলা কমেছে শীতের তীব্রতা। তবে নাটোরে কুয়াশা কমলেও কনকনে ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর পাশাপাশি শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। কনকনে শীত মনে হচ্ছে সূচের মতো শরীরের মধ্যে বিদ করতেছে এবং এই শীতে বয়স্ক মানুষের খুব কষ্ট। ঘুমানো রাত্রিরে শীতের জ্বালা, কনকনে বাতাস, কুয়াশা, হাত পা খালি কাঁপে। নওগাঁয় শীতের কারণে দুর্ভোগে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। ভোরে শীতের প্রকোপ বেশি থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীত ও কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু সরিষার চাষ। সকালে কাজকাম করা খুব মুশকিল হচ্ছে, ৮টা-৯টা বাজলে আমাদের কাজ হচ্ছে এবং আলু, বিছন এগুলো ফেলার জন্য খুব সমস্যা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝালকাঠিতে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির কারণে ভোগান্তিতে মানুষ। বিভিন্ন জেলায় আগামী ২ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কালকে একটু তাপমাত্রা কমে যাবে এবং ২৩ তারিখ থেকে কিন্তু একটু শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পাবে। লক্ষ্মীপুরে শুক্রবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা আকাশে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এবং মানুষ সঠিকভাবে কাজকর্ম যেতে পারছে না। কালকে রাত্রে থেকে হঠাৎ করে গুনগুনি বৃষ্টি শুরু হচ্ছে, শীতও প্রচণ্ড আকারে বাড়তেছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, আজকে বরিশালে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আর বলা হচ্ছে যে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বরিশালের পরিস্থিতি কেমন? দেখুন, বরিশালের পরিস্থিতি হচ্ছে গতকাল রাত ৯টার পর থেকে আমরা দেখেছি যে আসলে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং রাতভর কিন্তু আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে এবং সকাল থেকে কিন্তু আসলে যে তাপমাত্রা বরিশালের ২০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আবহাওয়া অফিস রেকর্ড করেছে এবং বরিশালের যে আজকে বৃষ্টি রেকর্ডপাত হয়েছে ২.৪ ডিগ্রি ৪ মিলিমিটার, যার ফলে কিন্তু আসলে বরিশালে সকাল থেকে আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টি কিন্তু এখন কিন্তু বৃষ্টি নেই। আজকে বরিশালের কিন্তু আকাশে সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে বরিশালের আকাশ। এর পাশাপাশি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে বরিশালের আকাশ। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের যে পরিস্থিতি একদমই এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে আবহাওয়ার
যে পরিস্থিতি তাতে কিন্তু কুয়াশাচ্ছন্ন একটি অবস্থা বিরাজ করছে এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে আসলে গভীর যে লঘুচাপটি ছিল সেটি নিম্নচাপে রূপ নিয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বরিশাল সহ দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিস এটিও জানিয়েছে যে আসলে সূর্যের দেখা এত তাড়াতাড়ি মিলবে না, হয়তো বা 2-1 দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম যে আসলে বরিশালের যে সাধারণ মানুষের চলাচল কিন্তু কম ছিল, যেহেতু ছুটির দিন অনেকে কাজ ছাড়া কিন্তু বাইরে বের হননি এবং ধীরে ধীরে কিন্তু আসলে মানুষ বাইরে বের হয়েছেন। এখন কিন্তু বৃষ্টি নেই, এই মুহূর্তে কিন্তু একদমই বৃষ্টি নেই এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে যে শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে, সাথে কিন্তু ঠান্ডা হিমেল বাতাস বইছে, যার ফলে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি ঠান্ডা বিরাজ করছে এবং সব মিলিয়ে আসলে বরিশালে বৃষ্টি আরও হতে পারে এমনটাই আমাদেরকে জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। বরিশালের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। কিশোরগঞ্জের হাওরের ওপর নির্মিত অলওয়েদার সড়ক ভেঙে ফেলার কোনো পরিকল্পনা করছে না সরকার, কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বন্যা মোকাবিলায় প্রয়োজনে হাওরের নদীগুলো খনন করা হবে। দুপুরে ইটনা উপজেলা কার্যালয়ে আয়োজিত সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, তৈরি সড়ক নিয়ে আলোচনায় যাবে না সরকার, তবে এই সড়কের ফলে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধান করা হবে। এছাড়া মতামত নেওয়া হবে ভুক্তভোগীদেরও। এর আগে কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে, সময় বেশি হচ্ছে, তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে না, নদীগুলোতে পলি জমতেছে, সেটা হচ্ছে না। তো সেজন্য আমরা ড্রেজিংয়ের জন্য আমরা সঙ্গে কথা বলেছি, পানি সম্পদ সচিবের সাথে কথা বলেছি। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসকদের কমিশন নেয়াকে অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খান। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খান বলেন, সংস্কার প্রস্তাবে চিকিৎসকদের কমিশন নেয়া রোধে সুপারিশ করা হবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও সেবা খাতে অংশীজনদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে মত বিনিময় সভায় অংশ নেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্য সংগঠনের নেতারা। এ সময় স্বাস্থ্য খাতের নানা বৈষম্য ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করেন তারা। যে ডাক্তার তো কমিশন নেওয়া খালি ইমরাল না, ইলিগালও। কাজেই আমাদের রিপোর্টে ওইরকম একেবারে পিন পয়েন্ট করে না থাকলে উল্লেখ থাকবে, এটা তো আমাদের আছে, ফাইনাল পর্যায়ে আসি না এখন, আরও তো ডায়ালগ হবে। নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে ডাকাতের হামলায় সেবায়েত তরুণ দাস নিহত হয়েছেন। এ সময় মন্দিরের দানবাক্স ও কয়েকটি ঘরের জিনিসপত্র লুট করে ডাকাতরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, সকালে মন্দিরের সদস্যরা ভোগ ঘরের বারান্দায় তরুণ দাসের হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মন্দিরের দানবাক্স ও ভান্ডার ঘরের তালা ভাঙা দেখতে পান তারা। মূল্যবান কাঁসা পিতলের সামগ্রী লুট করতেই সেবায়েত তরুণ দাসকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু জিনিস ছিল আপনারা সেই জিনিসগুলো নেয় নাই, তো এখানে ছোটখাটো চুরির সাথে সংশ্লিষ্টতা আছে বলে মনে হচ্ছে আমার কাছে প্রাথমিকভাবে। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, এই ঘটনার পর তদন্তে পুলিশ সর্বশেষ কি তথ্য জানিয়েছে? আমরা কিছুক্ষণ আগে নাটোর পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে আমরা প্রাথমিক সুরতাল প্রতিবেদন তৈরি করে কিছু আলামত ওখান থেকে সংগ্রহ করেছি। সংগ্রহ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। আর এই ঘটনার ছেলে নিহত
ছেলে যে তপু দাস, তিনি আমাদের সাথে বলেছেন যে আসলে এখন তারা যে ময়নাতদন্তের পর যখন মরদেহটি হাতে পাবেন, তারপর দাহ শেষ কাজ করার পর কিন্তু আসলে তারা আসলে মামলা দায়ের করবেন। তবে বিষয়টি যেহেতু একটা নির্জন স্থানে কেন্দ্রীয় মহাশ্মশানের ভিতরে, সেখানে অন্য কোনো লোক না থাকায় আসলে যে এই মামলায় কাদেরকে আসামি করা হবে কি না হবে এই বিষয়ে এখনো তারা কিছু বলতে, তবে প্রাথমিকভাবে আমাদেরকে বলেছেন যে আসলে এটা একটা অজ্ঞাত ওদের নামে তারা একটা মামলা করবেন। আর এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কাছে সঠিক কোনো ধারণা দেওয়া হয়নি যে আসলে ঘটনাটা কি হতে পারে। তবে তারা বলছে যে এটা চুরি জাতীয় একটা কিছু হবে, যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে এটা তো সঠিক, যেহেতু এর বাইরে তারা যে আলামত সংগ্রহ করেছে সেই আলামতের বিষয়ে এখন পর্যন্ত তদন্তের সাথে কোনো কথা বলতে তারা রাজি হয়নি। তাহলে এর বাইরেও কিন্তু আসলে যে ঘটনা প্রায় গত রাত্রি থেকে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টার অধিক সময় কিন্তু পার হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আসলে এই ঘটনায় কাউকে গ্রেপ্তারও করেনি পুলিশ বা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেনি। এটা নিয়েই কিন্তু আসলে যে শ্মশান কমিটির মধ্যে বা স্থানীয় হিন্দু সমাজের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু শ্মশান স্থানটা যেহেতু হিন্দু ধর্মীয় ধর্মাবলম্বীদের সাথে একটা পবিত্র স্থান, সেখানে আসলে যে কোনো প্রয়োজনে দিনে এবং রাতে অনেক মানুষই সেখানে যাতায়াত করে। আর ওই একটা পবিত্র স্থানে এইভাবে একটা সেবায়েতকে হত্যা করা হয়েছে মানে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এখন পর্যন্ত। আমি অনেক ধর্মপ্রাণীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যেহেতু আমরা প্রতি শুক্রবার ওখানে কিন্তু আসলে একটা নাম কীর্তন হয়, কীর্তনের পর কিন্তু প্রসাদ বিতরণের আয়োজন থাকে, তারপরে কিন্তু আসলে সন্ধ্যার থেকে রাতের পর কিন্তু আসলে মন্দিরটা বন্ধ করা হয়। গত রাতেও কিন্তু আসলে যে সব আনুষ্ঠানিকতার শেষে মন্দিরটা বন্ধ করা হয়, তখন সেবায়ত ওই তরুণ দাস কিন্তু একাই ছিলেন এখানে। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ পাথর বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে বিকল্প পথে যানবাহন চলাচল করছে। পুলিশ জানিয়েছে ভোরে ময়মনসিংহগামী পাথর বোঝাই একটি ট্রাক সহ বেইলি ব্রিজটি তুরাগ নদে ভেঙে পড়ে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলছে। এছাড়া ঢাকাগামী সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার ব্যবহার করছে। লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপির সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। দুপুরে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ZM নাজমুল ইসলাম মিঠু। বলেন, গণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে। শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন 15 জন। সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ সময় মতো শুরু না করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টায় শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেন হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মী ও সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় চলতি মাসের 15 তারিখ থেকে বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখনও প্রকল্প কমিটি গঠন করা হয়নি। বাঁধের কাজের অনিয়মের জন্য ফসলের কোনো ক্ষতি হলে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। 15 ডিসেম্বর কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এখনো পিআইসি গঠন করা হয়নি এবং বিভিন্ন হাওরের কাজ শুরু হয়নি। দোহারের জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে 2 ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে জয়পাড়া বাজারের গৌরকুণ্ডু ও মুকসেদ স্টোরে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত 2 জনের গোডাউন ও দোকান থেকে 10.5 বস্তা পলিথিন উদ্ধার করা হয়। নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে গৌরকুণ্ডুকে 10,000 টাকা এবং মোহাম্মদ মুকসেদকে 20,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জামালপুরে অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় ক্রীড়াবিদরা। মাঠে সাধারণ মাটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানা অভিযোগ তাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে মুখ খুলছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।
2016-17 অর্থ বছরে জামালপুর অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 2020 সালের 7 ডিসেম্বর কাজটি শেষ করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। খরচ হয় প্রায় 40 কোটি টাকা। এতে রয়েছে ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ, 4তলা প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ভিআইপি লাউঞ্জ, ইনডোর ডরমেটরি, খেলোয়াড়দের ড্রেসিং রুম, জিম সহ নানা সুযোগ সুবিধা। তবে অভিযোগ উঠেছে স্টেডিয়ামের জন্য বিশেষায়িত মাটির বদলে ব্যবহার করা হয়েছে সাধারণ মাটি। অন্যান্য নির্মাণ সামগ্রীও ছিল নিম্নমানের। পাশাপাশি বাস্কেটবল ও ব্যাডমিন্টন কোর্ট নিয়ে রয়েছে বিভিন্ন অভিযোগ। এখানে যে মাটিটা দেওয়ার কথা ছিল সেই মাটিটা দেয় নাই, দিছে ওই চরের ক্ষেতের মাটি, যে মাটি দিয়ে ঘাসগুলা সন জাতীয় ঘাস হয়। একটা 6 মারলে দেখা যাইতেছে গ্যালারি পার হয়ে যায়। এই গ্রাউন্ডটা আপনার বাস্কেটবল গ্রাউন্ড না, এটা আপনার পার্কিং একটা ছিল, পার্কিং এর উপরে খালি 2টা খুঁটি করে দিয়েছে, 2 সাইডে হয়েছে। ব্যাডমিন্টনের কোনো কোর্ট নাই। স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়াবিদদের। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিগত সরকার আমলে এই স্টেডিয়াম যখন নির্মাণ করা হয় তখন যে 2 নাম্বারই বা তাদের যে অনিয়ম আছে সেটা সুষ্ঠু তদন্ত চায়। যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন, কারণ এই মাঠের প্রিপারেশন এবং মাঠের যে কনস্ট্রাকশন এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল ওপিনিয়ন প্রয়োজন। তাদের সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয়, এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে। জামালপুর স্টেডিয়ামের উদ্বোধন হয় 1979 সালে। 2013 সালে এটির নাম রাখা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। বর্তমানে এতে 40,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ওয়াসা ও ফায়ার সার্ভিসের সমন্বয়হীনতায় অব্যবহৃত পড়ে আছে শহরের ফায়ার হাইড্রেন্টগুলো। ফায়ার সার্ভিসের দাবি, স্থাপনের আগে পরামর্শ না নেয়ায় ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে এগুলো। তবে ওয়াসার দাবি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করা হয়েছে এসব হাইড্রেন্টের। চট্টগ্রাম শহরে আগুনের ঘটনা মোকাবেলায় পানির সরবরাহ নিশ্চিত করতে 2018 সালে 27টি ফায়ার হাইড্রেন্ট বসানো হয়। পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত বসানো হয় আরও 144টি হাইড্রেন্ট। এর মধ্যে 27টি বাদে বাকিগুলো সচল আছে। তবে আগুন নেভাতে সচল হাইড্রেন্টের একটিও ব্যবহার করছে না ফায়ার সার্ভিস। আগুন নেভানোর জন্য পানির যে গতি থাকা দরকার তা নেই বলে দাবি করছেন কর্মকর্তারা। তারা বলছেন, এসব হাইড্রেন্ট স্থাপনের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি ওয়াসা। অনেক কিছুতে এখানে ভুল আছে। লক সিস্টেম, আমরা যদি এটাকে পুশ করা হয় ওই কবলিংগুলো লেগে যাবে, অটো পানি আমাদের ডেলিভারি চলে আসবে। তো ওইটা তো কবলিংগুলো ঠিক করে নাই। 1, 2 নম্বরে যে পানির প্রেশারও নেই। অভিযোগ অস্বীকার করে ওয়াসা বলছে, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতেই পানির গতি পরীক্ষা করে এসব হাইড্রেন্ট বসানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের সাথে যথাযথভাবে কথা বলা হয়েছে। তাদের উপস্থিতিতে ফায়ার হাইড্রেন্টগুলো থেকে পানি রিলিজ করে আমরা দেখেছি। তাদের পাইপের দৈর্ঘ্যের মধ্যে যে সব অগ্নিকাণ্ড ঘটবে এমনও না, এবং তাদের রেঞ্জের মধ্যে সবসময় ফায়ার হাইড্রেন্ট পাওয়া যাবে ওটাও না। সমস্যা সমাধানে 2 প্রতিষ্ঠানের সমন্বয়ের উদ্যোগ জরুরি বলে মত নগর পরিকল্পনাবিদদের। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে যদি সমন্বয়হীনতার অভাবের কারণে এমন কষ্ট পেতে হয়, তাহলে কিন্তু আসলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এখান থেকে পরিত্রাণের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম ওয়াসা এবং ফায়ার সার্ভিসকে একসাথে বসে তাদের মূল সমস্যা কোথায় সেটি বের করতে হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে বছরে 1.5 থেকে 2,000 আগুনের ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে পুলিশ কনস্টেবলকে জিম্মি করে 2.5 লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পুলিশ সদস্যের বদিউজ্জামান জনি রাজশাহী নগরের রাজপাড়া থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। শুক্রবার ডিউটি শেষে রাত 3:30টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। নগরীর টুলটুলিপাড়া মোড়ে তাকে ধরে আটকে রাখে 6 যুবক। এ সময় তার কাছে 2.5 লাখ টাকা দাবি করা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে সানোয়ার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সাভারে মধুমতি মডেল টাউনে বিদ্যুৎ, পানির লাইন ও রাস্তাঘাট বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন মধুমতি মডেল টাউনের প্লট মালিক ও বাসিন্দারা। বেলা 11টার দিকে বলিয়ারপুরে মধুমতি মডেল টাউনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। অভিযোগ করেন, তাদের কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজুক।
সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা। প্লট মালিক ও বাসিন্দাদের দাবি, 1990 সালে বলিয়ারপুর ও বিলামালিয়া মৌজায় 1,500 বিঘা জমিতে আবাসন প্রকল্পটি গড়ে ওঠে। বর্তমানে এসব প্লটে বাড়িঘর নির্মাণ করে অন্তত 30,000 মানুষ বসবাস করছেন। 2004 সালে মধুমতি মডেল টাউনের কার্যক্রম বন্ধে উচ্চ আদালতে রিট করে বেলা। 2012 সালে আপিলের রায়ে প্লট মালিকদের জমাকৃত টাকার দ্বিগুণ ফেরত সহ জমির বালু সরিয়ে জলাভূমি করার নির্দেশ দেয়া হয়। আমাদের জমিতে আমরা বসবাস করতেছি, এটা আমাদের বসত ভিটা। আমরা এই কোম্পানি থেকে জমি কিনেছি, জমি কিনে আমরা হ্যান্ডওভার নিয়েছি, বাড়িঘর করে থাকছি। আমার মিটিশন আছে, আমি খাজনা দিয়েছি, এরপরেও আমাদেরকে কেন উচ্ছেদ করা হবে? আমাদের তো এত টাকা নেই, আমাদের অবৈধ রোজগার না, রক্তবিন্দু পানি করার টাকা এই মধুমতি টেনে ছিঁড়ে নেয় আত্মাটা। আমরা এইভাবে আমাদের আত্মা টেনে ছিঁড়ে নিতে দেব না। নরসিংদীর মাধবদীতে নূর মোহাম্মদ নামে এক পাওয়ার লুম মালিককে পিটিয়ে হত্যার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। শুক্রবার রাতে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাতে পাওয়ার লুম মালিক শ্রমিকদের বাকবিতণ্ডার জেরে মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। নাটোরের বড়াইগ্রামে একটি বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আলিজা খাতুন নামে 1 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় বাড়ির সকল সদস্যরা বের হতে পারলেও শিশু আলিজা খাতুন বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে বাড়ির 4টি ঘরসহ ঘরের সবকিছু পুড়ে যায়। টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক সোহরাব হোসেন এবং যাত্রী প্রদীপ পাল। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। আশিকপুর বাইপাস এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান অটোরিকশা চালক ও যাত্রী। এদিকে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ব্যাটারি চালিত অটোরিকশাটি, তবে এতে কেউ হতাহত হয়নি। বগুড়া সেনানিবাসে শেষ হলো বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। 3 দিন ব্যাপী হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন শতাধিক গলফার। 9 হোল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন 11 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন। এছাড়া 18 হোল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান। ক্লাবের প্রেসিডেন্টের সাথে স্পন্সর প্রতিষ্ঠান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও অন্যান্য কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শীতে সরগরম সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল গ্রাম। কম দাম আর ভালো মানের হওয়ায় এখানকার কম্বলের চাহিদাও রয়েছে সারা দেশে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে এই কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। সিরাজগঞ্জের কাজীপুরে গড়ে উঠেছে কম্বলপল্লী। শীত মৌসুমের শুরুতে সরগরম গ্রামগুলো। উপজেলার প্রায় 30টি গ্রামের প্রতি ঘরেই চলছে সেলাইয়ের কাজ। কাজীপুর থেকে পাইকারি দামে কম্বল কিনছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় 30 লাখ টাকার বেশি বেচাকেনা হয় এই বাজারে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানা থেকে কেনা টুকরো কাপড় মেশিনে সেলাই করে তৈরি করা হয় কম্বল। এখান থেকে দেশি কম্বলটা আমরা কিনি, এখানে সাশ্রয় রেটে পাই। এখানকার মানুষও লাভবান হয়, আমরাও লাভবান হই। চিটাগাং থেকেও নিয়ে আসি, আইনায় জুটগুলো আমরা গ্রামে পাঠাই। আমাদের মা বোনেরা গ্রামে থেকে কাজ করে। 3-4টা-5টা করে বানায়, 30 টাকা করে মজুরি পাই। যে টাকা এটা আমাদের বাড়তি কামায়, এই টাকা আমরা সংসারে লাগাই। প্রায় 45,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এই কাজে। ব্যবসা প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় 30 জন মহিলাকে
প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজীপুরে কম্বল তৈরি ও বেচাকেনা হয়। এই 6 মাসে ব্যবসা হয় প্রায় 100 কোটি টাকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের শুরুতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকদের সমাগম। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ সহ সবখানেই এখন পর্যটকদের ভিড়। যাতায়াতের সুবিধার কারণে সাজেকে যাচ্ছেন অনেক পর্যটক। এরই মধ্যে অধিকাংশ হোটেল কটেজ বুকিং হয়ে গেছে। পর্যটক সমাগম স্বাভাবিক থাকলে শীত মৌসুমে ভালো আয়ের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। পাহাড়, অরণ্য ও সমতল ভূমি মিলে অপরূপ সৌন্দর্যের জেলা খাগড়াছড়ি। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই জেলায় পর্যটন মৌসুমে মাসে ভ্রমণে আসে 40,000 পর্যটক। ভ্রমণ উপযোগী শীতের শুরুতে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন পর্যটকরা। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে। এছাড়া প্রতিদিনই শত শত পর্যটক যাচ্ছেন সাজেক ভ্রমণে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল, আমরা ফ্রেন্ডরা মিলে আসলে অনেক মজা করছি। সাজেকে আমরা যে যখন সকালে সূর্যোদয় হয় বা যখন সূর্যাস্ত দেখি, এটা খুবই অসাধারণ। অনেক দিনের প্ল্যান করে আসছি, তো সাজেক আমাদের 1 নম্বর লিস্টে ছিল, কারণ এদের রাস্তাটা এত সুন্দর। আমরা যখন আসছিলাম তখন মনে হচ্ছে পুরা শহরটা জুম আউট হচ্ছিল। পর্যটকদের ভিড় বাড়ায় চাপ বেড়েছে রিসোর্ট কটেজগুলোতে, চলছে আগাম বুকিং। শীতের এই মৌসুমে পর্যটক সমাগম থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। শুক্রবার শনিবারে 2 হইতে 3,000 লোক সমাগম হয় এবং অন্যান্য বারেও প্রায় 1000 খানেক এরকম সমাগম হয়। এরকম এই ডিসেম্বর জানুয়ারিতে আমাদের এরকম পর্যটক আগমন হলে রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের থাকা খাওয়ায় কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের সমাগম আরও বাড়লে অতীতের লোকসান কাটিয়ে নেওয়া সম্ভব বলছেন ব্যবসায়ীরা। পর্যটকদের আগমনে ওনারা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরাপদভাবে যাতে এই এলাকাগুলো পরিদর্শন করতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল এবং প্রশাসন সুদৃষ্টি কামনা করছে। আঞ্চলিক সমস্যা সহ নানা কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। পর্যটন কেন্দ্রিক সব বিধিনিষেধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটকের উপস্থিতি বেড়েছে রাঙামাটিতেও। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, পর্যটকদের উপস্থিতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, কেমন লাভ হতে পারে, আর ব্যবস্থাপনা নিয়ে পর্যটকরা কি বলছেন? আসলে রাঙামাটির পর্যটনের অবস্থা বলি, বর্তমানে বলা যায় সুদিন চলছে রাঙামাটির পর্যটন ব্যবসা খাতে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কিন্তু রাঙামাটিতে প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু আসতেছে। আমরা দেখতে পাচ্ছি শুক্র, শনি এবং অন্যান্য যে সরকারি যে সুতিলগুলো আছে, সে সমস্ত সুতিগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক কিন্তু পর্যটক আসছে রাঙামাটিতে। এটি হচ্ছে রাঙামাটির একটি পর্যটন স্পট পলোয়েল পার্ক। আমি পলোয়েল পার্কটা যদি কথা বলি, রাঙামাটিতে আজকে আমি পলোয়েল কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলে জানলাম যে প্রায় 1,500-এর উপরে শুধুমাত্র তাদের পর্যটন কেন্দ্রে টুরিস্ট ঢুকেছে। সেটা বিকাল 4টার দিকে যে রিপোর্ট, সেটা বলছেন যে তারা আরো বাড়বে, অর্থাৎ আজকে হয়তো 2,000 শুধু এই পর্যটন কেন্দ্রের। পাশাপাশি আমরা যদি বলি যে রাঙ্গাদ্বীপ, রাঙ্গামাটি, যে ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, এই সমস্ত এলাকায় আমরা যদি বলি আসলে রাঙ্গামাটিতে যে সাজেক, এই যে সমস্ত এলাকায় যে পরিমাণ টুরিস্ট আগমন হচ্ছে রাঙ্গামাটিতে, সেজন্য বলা যায় বিগত সময়ের যে খুঁটিটা ছিল সেটা অবশ্য বলা যায় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এখানকার পর্যটন সংশ্লিষ্টরা। তো রাঙ্গামাটির যে পর্যটন, যেহেতু সুতি বর্তমানে স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়েছে, তো আমরা দেখতে বিভিন্ন পিকনিক পার্টি, আনন্দ ভ্রমণ, শিক্ষা সফর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা দেখতে রাঙ্গামাটির পর্যটন স্পট গুলো কিন্তু পর্যটকের কানায় কানায় পূর্ণ। তবে নিরাপত্তার বিষয়টা খুব চমৎকার। আমরা বলি যে এখানকার টুরিস্ট পুলিশও কাজ করছে। অন্যান্য দিকে যে পর্যটকদের সুবিধার জন্য বিগত সময়ের যে অসুবিধা ছিল সেটা কিন্তু দূর করার জন্য এখানে পর্যটন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বেসরকারি উদ্যোগে কিন্তু রাঙ্গামাটিতে যারা পর্যটক আসবে তাদের জন্য কিন্তু আসলে যে ব্যবস্থা সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু উন্নতি হচ্ছে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে পর্যটনের সর্বশেষ অবস্থা। পার্বত্য অঞ্চলে বাড়ছে পর্যটকের সংখ্যা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।
জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা, রয়েছে মাছ, মিষ্টি সহ মুখরোচক নানা খাবারের সমাহার। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেলায় থাকছেন নানা বয়সী মানুষের ভিড়। মেলায় 4 শতাধিক স্টল বসেছে। বছর শেষে জামাইকে দাওয়াত করা হয় শ্বশুর বাড়িতে, দেয়া হয় কয়েক হাজার টাকা। সেই টাকায় মেলা থেকে মাছ মিষ্টি কেনেন মেয়ের জামাইরা। দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বাহারি খাবারের পাশাপাশি নজর কাটছে দোলনা, নাগরদোলা। 17 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই জামাই মেলা চলবে 7 দিন। প্রতি বছরই এমন মেলার আয়োজন করার দাবি দর্শনার্থীদের। এই জামাই মেলার উদ্যোগে সবাই একত্রিত হয়ে জামাই মেলাতে আসে, জামাই জোড়াদের আমরা দাওয়াত দিই। আমি মূলত ঢাকা থেকে এসেছি, আর ঢাকায় আমরা এরকম সুন্দর গ্রামীণ মেলা দেখতে পারি না। এখানে এসেছি, অনেক ভালো লাগছে। জামাই রেহাই জামাই মেলায় বড় বড় মিষ্টি কিনে নিয়ে যায়। বাগেরহাটে চলছে 3 দিন ব্যাপী লোকনাট্য উৎসব। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করা হয়। শিল্পকলা একাডেমির উদ্যোগে বাগেরহাট শহরের পৌর পার্কে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মধ্য দিয়ে উৎসবের শুরু। 3 দিনের উৎসবে ঐতিহ্যবাহী লাঠি খেলা, কবি গান, জারি গান, বাউল গান, গাজির গান ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। সব মানুষের মাঝে লোকজ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।